নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা বিষয় যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কারণ অনেকেই এই প্রশ্নটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমাকে করেছে এবং আমি এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদেরও এই প্রশ্নটা থাকলে তোমরা কিন্তু অবশ্যই উত্তর পেয়ে যাবে। তো দেখো, তোমরা যদি রিসেন্ট সেমিস্টারের কথা বলো, তো সেমিস্টারে তোমরা জানো যে রেজাল্টে কিন্তু 3 রকমের প্রবণতা দেখা গেছে। এক, কিছু স্টুডেন্ট কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। দুই, কিছু স্টুডেন্ট রয়েছে যাদের কিন্তু রেজাল্টের মধ্যে সাপ্লি বা ব্যাক এসেছে। এবং এমন কিছু স্টুডেন্ট আছে যাদের পুরোপুরি কিন্তু ফেল স্ট্যাটাস শো করেছে। এবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে। যে কেউ কেউ বলছেন যে খাতা খুব কড়াভাবে দেখা হয়েছে, কেউ বলছেন ম্যাথামেটিক্সের যে কোশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু তুলনামূলক টাফ করায় ম্যাথসে অনেক ছেলে ব্যাক পেয়েছে। তো যেই কারণেই হোক না কেন, আজকে আমি আলোচনা করব যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে এই যে তোমরা সাপ্লি পাচ্ছ, এটা তোমাদের জবের ক্ষেত্রে কতটা এফেক্ট করবে বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে কি কি অসুবিধা বা প্রবলেম তোমরা ফেস করবে। তো সবার প্রথমে আসি তোমাদের ডিপ্লোমা পর জবের ব্যাপারে। তো মেনলি তোমরা জানো যে দু ধরনের জব আমরা ডিপ্লোমা পাস আউট করার পর পেয়ে থাকি। এক হচ্ছে বিভিন্ন প্রাইভেট কোম্পানির যে সমস্ত জব আছে, সেখানে সেলস মার্কেটিং থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, যার মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং বা জুনিয়র এক্সিকিউটিভ এরকম পদ কিন্তু আমরা পেয়ে থাকি। ওকে, অনেক ক্ষেত্রে টেকনিশিয়ান পদও কিন্তু দেওয়া হয় ডিপ্লোমা স্টুডেন্টদের। এবং যদি আমরা গভর্নমেন্ট জব সেক্টরের কথা বলি, তাহলে তোমরা জানো গভর্নমেন্টের বিভিন্ন জুনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সাম রয়েছে, যেমন এসএসসি, জেই, স্টাফ সিলেকশন কমিশনের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেটা হয়, জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম যেটা হয়। একইভাবে আরআরবি, জেই, বিভিন্ন স্টেটের আলাদা করে জেই এক্সাম হয়। ঠিক আছে, তো এই রকম এক্সামগুলোতে আমরা বসে থাকি। এবং তার ক্ষেত্রে কি হয়, কি এফেক্ট পড়ে, তো প্রথমে আগে বলে নিই বেসরকারি ক্ষেত্রে। দেখো, বেসরকারির ক্ষেত্রে তোমাদের যদি কলেজে অন ক্যাম্পাস প্লেসমেন্ট হয়, সেক্ষেত্রে তোমাদের যে কোম্পানি আসবে সেই কোম্পানি তার আগে কিন্তু তাদের যে স্ট্যাটাস, মানে তোমার মধ্যে কি কোয়ালিফিকেশান থাকলে তারা বসতে দেবে, সেটা আগে থেকে নির্ধারণ করে নেয়। বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে আমি যেটা দেখেছি, অর্থাৎ আমাদের কলেজে যে সমস্ত কোম্পানি এসছিল বা বাকি বন্ধুবান্ধবদের সাথে যারা অন্যান্য কলেজগুলিতে পড়ে তাদের সাথে কথা বলেও এমনটা আমি জানতে পেরেছি যে যে সমস্ত প্রাইভেট অর্গানাইজেশন আসে তারা মেনলি চেয়ে থাকে তোমার ক্লাস টেনতে তোমাদের মিনিমাম 60%, এটা হচ্ছে সবথেকে লোয়েস্ট ক্রাইটেরিয়া, 60% থাকতে হবে। এবং ডিপ্লোমা থ্রু আউট তোমাকে 60% থাকতে হবে। নো অ্যাক্টিভ ব্যাকলগ, কিন্তু তোমার কোনো অ্যাক্টিভ ব্যাকলগ থাকা চলবে না। এটা কিন্তু বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। এবার তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো, দাদা কি এটা প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে এসেনশিয়াল, বা ব্যাকলগ থাকলে কি কোম্পানি নেবেই না? তো দেখো, তোমাদের বলি এমন কোনো স্ট্যান্ডার্ড রুল নেই, বাট প্রত্যেকটা কোম্পানি নিজেদের এমপ্লয়িদিকে দেখো, সবসময় তুমি চাইবে তোমার হয়ে যে কাজ করবে সে যেন স্কিলফুল হয়। কারণ অ্যাজ এ ফ্রেশার, যখন তুমি একজন ফ্রেশার্স ইঞ্জিনিয়ার, তখন তোমার কাছে কিন্তু তোমার এই এডুকেশনটাই ম্যাটার করে। যখন তুমি 1 বছরের বা তোমার 2 বছরে তুমি যখন জব এক্সপিরিয়েন্স নিয়ে নেবে, তারপরে সবথেকে বেশি তোমার এক্সপিরিয়েন্স ম্যাটার করবে। বাট অ্যাজ এ ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমার কাছে অলওয়েজ হেল্পফুল হবে তুমি যদি ভালো রেজাল্ট করে থাকো। ওকে, মিনিমাম তোমাদের দেখো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যেটাই দিয়ে থাকো তাতে 60%, এবং তার পরবর্তীকালে তোমার ডিপ্লোমাতে যদি তুমি 60%, বা আমি আরও যদি ভালো করে স্পেসিফিকলি বলি, যদি তুমি 7.5 জিপিএ অবধি পেয়ে থাকো, তাহলে তুমি জানবে যে তোমার কিন্তু চান্স অনেক বেশি। এবার আসি, ব্যাকলগ ক্যান্ডিডেটদের কি নেবেই না? তুমি তো একদম ভুল কথা বলছো দাদা। আমার দেখা অনেক ব্যাকলগ ক্যান্ডিডেটরা রয়েছে যারা কিন্তু বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে খুব ভালো করে কাজ করছে।
তো আমি একদম তোমাকে এক্সাম্পল একটা দিচ্ছি। দেখো, আমার একজন বন্ধু ছিল, আমি এখানে তার নাম ট্রেড কিছু ডিসকাস করছি না, বাট সে ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এবং আসানসোল পলিটেকনিক, আমি যে কলেজে পড়ি সেই কলেজেরই। তো তার কিন্তু মাধ্যমিকের যে পার্সেন্টেজ সেটা ছিল মাত্র 32%। এবং তারপরে তোমরা তাহলে বলবে যে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কীভাবে পেলো। তো দেখো, সে কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিয়েছিল, যেটাকে তোমরা ভোকেশনাল এক্সাম এর থ্রুতে তখন কিন্তু অ্যাডমিশান হতো। এবার তার ভোকেশনালে প্রাপ্ত নাম্বার ছিল, যেহেতু সে কোভিড-19 বছরে কিন্তু তার ভোকেশনাল কমপ্লিট করে, তার কিন্তু সেখানে 85% রেজাল্ট আসে এবং তার ভিত্তিতে কিন্তু সে আমাদের আসানসোল পলিটেকনিক কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে যায়। এরপর দেখা যায় সে থার্ড সেমিস্টারে খুব ভালো রেজাল্ট করলেও ফোর্থ সেমিস্টারে সে কিন্তু দুটো সাবজেক্টে ব্যাক পেয়ে যায়। একইভাবে তার ফিফথ সেমিস্টারেও দেখা যায় যে সে কিন্তু 3টে সাবজেক্টে ব্যাক পেয়ে গেছে। অর্থাৎ টোটালে যদি বলো তাহলে সে কিন্তু তখন অবধি 5টা ব্যাকলগ পেয়েছিল। ওকে, তারপরেও সে কিন্তু এখন একটা রেপুটেড কোম্পানিতে কিন্তু জব করছে। তার মানে ব্যাকলগ থাকলে যে তুমি জব পাবে না এমনটা নয়। দেখো, তোমাদের ফিফথ সেমিস্টারের পর যখন তোমরা সিক্স সেমিস্টার এক্সাম দিয়ে দেবে, তারপরে তোমাদের একটা সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশন হয়, যেখানে তোমার এই যে অ্যাকাডেমিক সেশন পুরো তুমি যে কোর্সটা করলে, তাতে তোমার যে কোনো সেমিস্টারে ফার্স্ট থেকে সিক্স অবধি ব্যাকলগ থাকলে সেটা তুমি কিন্তু সেখানে এক্সাম দিয়ে ক্লিয়ার করার সুযোগ পাবে, এমন কোথাও উল্লেখ নেই। এবার আসি রেজাল্টের কথায়, যে ব্যাকলগ স্টুডেন্টদের রেজাল্টে কী হয়। তাদের খুব বেশি রেজাল্টের কিন্তু পরিবর্তন হয় না, শুধুমাত্র তার দেখবে ওপরে কিন্তু অ্যাকাডেমিক সেশনে সামান্য পরিবর্তন দেখা যায়, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। শুধুমাত্র তারা ক্যাজুয়াল স্টুডেন্ট হিসেবে অ্যাপিয়ার হয়, তাছাড়া ব্যাকলগের বিশেষ কিছু ভূমিকা কিন্তু নেই। তোমার রেজাল্ট একটু মানে যারা অ্যাক্টিভ স্টুডেন্ট রয়েছে তাদের থেকে একটু দেরিতে আসবে, আর তোমাদেরকে আবার কিন্তু সেই পরীক্ষাটা দিতে হবে। এতে ঘাবড়ানোর মতো কিছু নেই, তুমি ফেল করে যাওনি যারা ব্যাক পেয়েছো। ওকে, তাই একদম তোমরা টেনশন করবে না। ওকে, এবার আসি, তাহলে বললাম যে প্রাইভেট সেক্টরে তোমরা কিন্তু জব পেতেই পারো, তার জন্য কিন্তু কোম্পানি কী কী ক্রাইটেরিয়া তোমাকে দিচ্ছে সেটা বুঝলাম। বাট যদি অফ ক্যাম্পাস, আমি এতক্ষণ কথা বললাম যে কলেজের অন ক্যাম্পাসের ক্ষেত্রে, এবার ধরো তুমি বাইরে কোনো কোম্পানিতে গেছো অফ ক্যাম্পাস প্লেসমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাকে তোমার রেজাল্টটা সেই মতো রাখতে হবে। বলো, ব্যাকলগ থাকলে তোমাকে নেবে কেন কোম্পানি? ওকে, আমি বলছি না নেবে না, কিন্তু নেওয়ার তোমার ধরো যার ব্যাকলগ নেই তার তো পাওয়ার প্রবাবিলিটিটা তোমার থেকে একটু বেশি, এই জিনিসটা বোঝো। অযথা গালাগাল দিয়ে আমাকে কিছু লাভ নেই, আমি একদম ফ্যাক্ট কথা তোমাদের সামনে তুলে ধরছি, যেটা আমার চোখে দেখা। কারণ আমিও আজ অবধি তোমাদের অনেকগুলো দুটো ইন্টারভিউ দিয়েছি এবং দুটো ইন্টারভিউয়ে ক্লিয়ার করেছি, এবং বাকি যেগুলো রিটেন এক্সাম দিয়েছিলাম প্রত্যেকটাই ক্লিয়ার করেছি। আমি সেই রেসপেক্টে তোমাদের বলছি, বড়াই করার কিছু কথা নেই, যেটা হয়েছে আমি ফ্যাক্ট সেটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। এবার আসি গভর্নমেন্টেও তো বিভিন্ন জব আছে, তো তার জন্য কী লাগে, তো তাতে কিন্তু অ্যাক্টিভ ব্যাকলগ থাকা চলবে না। আমি বারবার বলছি, ব্যাকলগ বলছি না, অ্যাক্টিভ ব্যাকলগ। যখন তুমি অ্যাপ্লাই করছো সেই সময় অবধি তোমার কোনো ব্যাকলগ আছে কি না সেটাকে বলা হয় অ্যাক্টিভ ব্যাকলগ। ওকে, এবার আসি হায়ার এডুকেশান। ধরো তুমি জিলেটে চান্স পেলে, তোমার আগে ব্যাকলগ আছে, তাহলে তুমি কি করবে? তো দেখো, তোমরা যখন ইঞ্জিনিয়ারিংয়ের রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে দিয়ে যাও, সেই সময় অবধি কিন্তু তোমার কাছে সুযোগ থাকছে তোমার ব্যাকলগ ক্লিয়ার করার। তার মধ্যে যদি তোমার ব্যাকলগ ক্লিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু তুমি জিলেটের পরীক্ষা দিয়ে জিলেটের কিন্তু তুমি অ্যাডমিশন হায়ার এডুকেশন করতে পারবে। বাট কিছু বছর দেখা গেছে স্টেট কাউন্সিলের গাফিলতিতে কিন্তু স্টুডেন্টরা রেজাল্ট পেয়েছে রেজিস্ট্রেশনের পর, সেক্ষেত্রে তাদের পুরো বছরটা কিন্তু বরবাদ হয়ে গেছে এবং তারা অ্যাডমিশন নিতে পারেনি। এটা একদম তোমার অনেক দাদা দিদি রয়েছে, তোমাদের যদি আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা যদি তোমাদের সত্যি প্রমাণের প্রয়োজন হয়, আমি প্রত্যেকটার প্রমাণ দেখাতে পারি। বাট অ্যাজ এ স্টুডেন্ট স্পেসিফিকভাবে আমি কারোর নাম, ব্রাঞ্চ এসব তো বলতে পারি না। তো যাই হোক, আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এই প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। দেখো, সত্যি বলতে গেলে তোমার ব্যাকলগ থাকলেও তুমি জব পেতে পারো, আবার তোমার ধরো ব্যাকলগ নেই, বাট যার ব্যাকলগ আছে সে আগে আইটিআই করেছে, তার 2 বছরের জব এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে তার প্রবাবিলিটি হয়তো বেশি থাকবে তোমার থেকে। ওকে,
তো এইগুলো আমাদেরকে বুঝতে হবে অ্যাজ এ কোম্পানি স্পেসিফিক। প্রাইভেটের ক্ষেত্রে তো একদমই বলে দিলাম, কোম্পানি স্পেসিফিকলি কিছু রিক্রুটমেন্ট দিয়ে দেয়, 21 বছর অবধি বয়স হতে হবে, এই হতে হবে, অনেক কিছু থাকে। তো তার উপর ভিত্তি করে অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস প্লেসমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। আর গভর্নমেন্টের ক্ষেত্রে বললাম তোমার অ্যাক্টিভ ব্যাকলগ থাকা চলবে না, এবং সেখানেও কিছু সার্টেন ক্রাইটেরিয়া থাকে, এবং সেই ক্রাইটেরিয়া মিট করলেই তুমি সেই এক্সামে বসতে পারবে। আর হায়ার এডুকেশনের ক্ষেত্রে বললাম যে রেজিস্ট্রেশন হওয়ার আগে যদি তোমার সমস্ত ব্যাকলগ ক্লিয়ার হয়ে যায়, তুমি নিজের মার্কস সাবমিট করতে পারো, সেক্ষেত্রে অবশ্যই তুমি কিন্তু তোমরা হায়ার এডুকেশন করতে পারবে। তো এই ছিল ব্যাকলগ নিয়ে তোমাদের সমস্ত কনফিউশনের উত্তর। আশা করি এরপর আর তোমাদের এই রিলেটেড কোনো প্রশ্ন মনের মধ্যে থাকবে না। তাই তোমরা কিন্তু সব রকমের আলোচনার জন্য আমাদের এই চ্যানেলটা ফলো করতে পারো। অবশ্যই নিচে কিন্তু সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদেরকে একটা কথাই বলবো যে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তাদেরও জানার প্রয়োজন আছে। ধন্যবাদ।